গণতান্ত্রিক দেশে যে কেউ প্রার্থী হতে পারে। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে আমি নিজেও করব না, অন্য কেউ করতে দেবো না, এরকম একটা মনোভাব। যারা রাজনীতি করেন তারা প্রত্যেকেই তাদের স্বপ্ন থাকে যে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। কমিশন যেভাবে প্রশাসনিক স্তরে রদবদল ঘটাচ্ছে, মুখ্য সচিব এদিকে আমাদের স্বরাষ্ট্র সচিব তাদেরকেও বদলি করে দিল, যেটা শাসক দল অভিযোগ করছে যে বিজেপি কমিশনকে কাজে লাগিয়ে এই সমস্যাটা করাচ্ছে। দেখুন, স্বরাষ্ট্র সচিব বা মুখ্য সচিব বা পুলিশ কমিশনারকে নির্বাচন এমসিসি ঘোষণা হওয়ার পর সরিয়ে দেওয়া এটা নতুন কিছু না। খুব কম করে হলেও আমার ভাবনা, আমার চিন্তা ভাবনার মধ্যে, আমার সচেতনতার মধ্যে আমি যতগুলো নির্বাচন দেখেছি আগে, মানে শেষ নির্বাচন, শেষ যে লোকসভা নির্বাচন হলো সেটাতেও কলকাতা কর্পোরেশনের সিপি চেঞ্জ হয়েছিল, সম্ভবত ডিজি চেঞ্জ হয়েছিল। তো এটা নতুন কিছু নয়, মানে এরকমটা না যে হঠাৎ করে কিছু হচ্ছে, এগুলো খুব নর্মাল প্রসেস। ইলেকশন হলে ইলেকশন কমিশন যেটা ঠিক মনে করেন সেইভাবে তারা ইলেকশন পরিচালনা করেন। সমস্ত দলের উচিত সেইটাকে গ্রহণ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে একজন প্রার্থী যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি যে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন, তার কি মাথা ব্যথা আছে কে স্বরাষ্ট্র সচিব হলো, কে মুখ্য সচিব হলো, কে কমিশনার হলো, কে থানার ওসি হলো। সে তো মানুষের কাছে যাবে, মানুষ যদি তার কাজে কনভিন্সড হয় তাকে ভোট দেবে, সে জিতবে। এই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এই সমস্ত নিয়ে তো এত মাথা ব্যথার প্রয়োজন নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে এটা খুব নর্মাল একটা প্রসেস। এটার মধ্যে এত রাজনীতি খোঁজার কারণ আছে বলে তো আমার। আরেকটা বিষয় হচ্ছে অভয়ের মা, তিনি বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, গণতান্ত্রিক দেশে যে কেউ প্রার্থী হতে পারে। তিনি, অভয়ার মা, যখন অভয়ার এই ঘটনা ঘটলো, আমাদের সজলদা আর কৌস্তব বাগচি, তারাও যেভাবে, অগ্নিমিত্রা পাল, তারাও যেভাবে গাড়ি আটকে আন্দোলন করেছিল, সেটাকে কোথাও ডিফেম করে দিয়ে বামপন্থীদের ওই মীনাক্ষী এবং ওদেরটাকে দারুণভাবে ফ্রেম আউট করা হয়েছে। সংবাদ মাধ্যমে সেটা দেখার একটা ভূমিকা ছিল। কিন্তু এটাও তো বাংলার মানুষ দেখেছে যে কিভাবে সজলদা, অগ্নিমিত্রাদি, কৌস্তবদা, এনারা সেদিন গাড়ি আটকে লড়াই আন্দোলন করেছিল। এবং সেটা নিশ্চিতভাবে অভয়ের মা এবং বাবা দুজনেই দেখেছে। তার পরবর্তী সময় তার বাবা মা যখন নবান্ন অভিযান করলো, তখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তাকে পূর্ণ সমর্থন করেছিল। এবং সেই সময় সকল রাজনৈতিক দলের কাছে এটা আহ্বান রেখেছিল অভয়ের মা এবং বাবা, তার পরিবার, যে আপনারাও এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করুন। তখন বামপন্থীদের পরিষ্কার স্টেটমেন্ট ছিল যে আমরা এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করব। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে আমি নিজেও করব না, অন্য কেউ করতে দেবো না, এরকম একটা মনোভাব। আর তারপর আমরা এটাও দেখেছি যে এই অভয়া আন্দোলনে কিভাবে এই জয়েন্ট ডক্টরস ফোরাম, সম্ভবত তাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা এই অভয়া আন্দোলনের নামে মানুষরা ডোনেশন দিয়েছে। এবং তার হিসেব যখন আমরা সর্বসমক্ষে সামনে পেয়েছি, সেই হিসেব সাধারণভাবে দেখেই মনে হয়েছে এটাতে কিছু গণ্ডগোল আছে। তো অভয়ার মা ও মানুষ, আমিও মানুষ, আমার মনে যখন এই প্রশ্নগুলো জাগছে, নিশ্চিতভাবেই অভয়ার যে পরিবার, তার মনে হয়েছে যে একমাত্র বিজেপি পারে তাদেরকে এই বিধানসভার অভ্যন্তরে নিয়ে এসে তাদের শটটাকে আরো বেশি, প্রতিবাদী শটটাকে আরো বেশি জোরালো করবে। এবার আপনি বলবেন, এর পরের প্রশ্নে আপনি বলবেন যে তাহলে এতদিন হয়ে গেল, অমিত শাহের সঙ্গে তো অভয়ের মা একবারও দেখা করতে পারলো না, প্রধানমন্ত্রীর সঙ্গে তো একবারও দেখা করতে পারলো না। এটা একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা হয়। কি ন্যারেটিভ? যে যে কোনো কিছু, যে কোনো বিষয়, সেটা প্রধানমন্ত্রী দেখা করলেই যে সবটা ঠিকঠাক হয়ে যাবে সেরকমও নয়, বা দেশের যে হোম মিনিস্টার, গৃহমন্ত্রী, তিনি দেখা করলেও সবটা হয়ে যাবে এরকমটাও। একটা একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার সিবিআই ইনকোয়ারি চলছে। প্রথম যে সময়কাল যখন কলকাতা পুলিশ সেটার দায়িত্ব ছিল, সেই সময় শোনা কথা যে প্রচুর
এভিডেন্স সেখানে নাকি ট্যাম্পার করা হয়েছে এবং তার পরবর্তী সময় সিবিআই সেটা টেক আপ করেছে। এবার সিবিআইও নিশ্চিতভাবেই যে পরীক্ষা নিরীক্ষা বা যে ধরুন যেভাবে তার কেস স্টাডি করেছে বা যে ইয়েগুলো পেয়েছে, মানে যে প্রমাণ তথ্য প্রমাণ পেয়েছে তার উপর তারা এই কেসটার ইনভেস্টিগেশন করছে। তো সবটাই ইনভেস্টিগেশন যেটা চলছে সেটা সবটাই আদালতের যে ভাবনা বা যে যে দৃষ্টি তার মধ্যে আছে। তো এটা নিয়ে খুব বিশেষ কথা বলার নেই, কারণ আদালতের রায় কি হয় সেটা দেখার। কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি পরিবারের পাশে থেকে তাদের কণ্ঠটাকে জোরালো করা, সেই কাজটাই আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি করছে। বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ গত লোকসভা নির্বাচনে তার কেন্দ্র বদল হয়েছিল, এবারে আবার বিধানসভা নির্বাচনে তিনি খড়গপুর থেকে প্রার্থী। অপরদিকে রিঙ্কু ঘোষ প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা করেছিলেন, সিভি দিয়েছিলেন, প্রার্থী হতেছে। তিনি টিকিট পাননি, ক্ষোভ প্রকাশ করছেন, রাজনীতি ছেড়ে দেবেন শোনা যাচ্ছে। হ্যাঁ দেখুন, যারা রাজনীতি করেন তারা প্রত্যেকেই তাদের স্বপ্ন থাকে যে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, এর মধ্যে কোনো ভুল নেই। এবং দিলীপ দা বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম সারির নেতৃত্ব, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। তিনি আবার স্বমহিমায় তাকে আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ যারা কর্মী সমর্থক তাদের মনের মধ্যে যেরমভাবে তিনি বিরাজ করতেন সেরমভাবেই করবেন। তো তার যে ওয়াইফ রিঙ্কুদি হয়তো আবেগের বশে কিছু হয়তো একটু বেশিই বলে ফেলেছেন, সেটাকে আমার মনে হয় যে তিনিও বুঝতে পারবেন আগামী দিনে এটা আবেগ থেকে হয়েছে। এবং যে কোনো যারা রাজনীতি করে তারা প্রত্যেকেই জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখে, এর মধ্যে কোনো ভুল নেই।